আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজের সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রতি মাসে একটি করে পরমাণু বোমা বানাচ্ছে ইরান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে পশ্চিমাদের রাতের ঘুম রীতিমতো হারাম। বাংলাদেশে অস্ত্র সরবরাহ করবে চীন ও পাকিস্তান, কপালে ভাঁজ ভারতের। 2027 সালের মধ্যেই বিলীন হবে ইসরায়েল, হামাসের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদ ইয়াসিন। অস্ত্র সমর্পণ করছে পিকেকে, 40 বছরের সংঘাতের সমাপ্তি, এরদোয়ানের বিরাট সাফল্য। সামরিক বহরে অত্যাধুনিক সরঞ্জাম যুক্ত করল ইরান। দেশ বিক্রি কিভাবে হয় তা করে দেখালেন জেলেনস্কি। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। প্রতি মাসে একটি করে পরমাণু বোমা বানাচ্ছে ইরান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে পশ্চিমাদের রাতের ঘুম রীতিমতো হারাম। একজন উচ্চ পদস্থ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইরান পূর্বে প্রতি মাসে 6 থেকে 9 কিলোগ্রাম 60% সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করত, কিন্তু এখন তারা প্রতি মাসে 35 থেকে 45 কিলোগ্রাম উৎপাদন করছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, 42 কিলোগ্রামের থেকে কিছুটা কম হলেও একটি বোমা তৈরির জন্য যথেষ্ট। এই হিসাব অনুযায়ী ইরান প্রতি মাসে একটি করে পরমাণু বোমা বানানোর সক্ষমতা অর্জন করেছে। ইরান 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মোট মজুদকে দ্বিগুণ বাড়িয়েছে, যা সম্ভাব্য 6টি পারমাণবিক বোমা উৎপাদনের জন্য যথেষ্ট। ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের এই উল্লেখযোগ্য বৃদ্ধি পশ্চিমা শক্তিগুলোর রাতের ঘুম রীতিমতো হারাম করে দিয়েছে। IAEA এর প্রতিবেদন অনুযায়ী ইরানে উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের পরিমাণ দ্বিগুণ হয়েছে, পাশাপাশি অঘোষিত ও গোপন স্থানে ইউরেনিয়ামের উৎপাদন ও সন্ধান সংক্রান্ত বিষয়গুলি এখনও হিসাবের বাইরেই রয়ে গেছে। IAEA এর দুটি গোপন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে গত ডিসেম্বর মাসের পর থেকে ইরান তার উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দ্বিগুণ করেছে। আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে যে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড আকারে ইরানের 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ পূর্ববর্তী প্রান্তিকের তুলনায় 92.5 কিলোগ্রাম বৃদ্ধি পেয়ে 274.8 কিলোগ্রামে পৌঁছেছে। IAEA এর মানদণ্ড অনুযায়ী এই পরিমাণ ইউরেনিয়াম আরও সমৃদ্ধকরণ করা হলে নীতিগতভাবে 6টি পারমাণবিক বোমা উৎপাদনের জন্য যথেষ্ট। তবে কম মাত্রায় সমৃদ্ধকরণ করা হলে এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে আরও বেশি সংখ্যক পরমাণু অস্ত্র তৈরি করার জন্য পর্যাপ্ত হতে পারে। ইরান একমাত্র অপরমাণু রাষ্ট্র হিসেবে এই ধরনের ইউরেনিয়াম উৎপাদন করছে এবং তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন ও মজুদে উল্লেখযোগ্য বৃদ্ধি গভীর উদ্বেগের বিষয় বলে IAEA এক বিবৃতিতে জানিয়েছে। এই বিবৃতিটি IAEA এর ইরান সংক্রান্ত দুটি ত্রৈমাসিক প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে। IAEA এর প্রতিবেদনগুলোতে বলা হয়েছে যে উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দ্বিগুণ হওয়া সত্ত্বেও ইরানের অঘোষিত ও গোপন স্থানে ইউরেনিয়ামের সন্ধান সংক্রান্ত দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানে কোনো প্রকৃত অগ্রগতি হয়নি। বাংলাদেশে অস্ত্র সরবরাহ করবে চীন ও পাকিস্তান, কপালে ভাঁজ ভারতের। বাংলাদেশের সাথে সম্পর্কে ভাটা পড়েছে ভারতের। দেশে গণহত্যা চালিয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত যে ভুল করেছে তার খেসারত দিতে হচ্ছে পদে পদে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বাংলাদেশের জনগণের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হাসিনা, এটা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি বাংলাদেশে অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে চীন। এই খবরে যেন মাথায় হাত ভারতীয়দের। বিস্তারিত মারিয়াম হাবিবার প্রতিবেদনে। পাকিস্তান ও চীনের সাথে সীমান্ত নিয়ে ভারতের বিরোধ যুগ যুগ ধরেই চলে আসছে। বাংলাদেশের সাথেও সীমান্তে মাঝে মধ্যেই উত্তেজনা ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত ভারত। স্বৈরাচার হাসিনা পালানোর পর থেকেই বাংলাদেশের বিভিন্ন সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF। যদিও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী BGB একটুও ছাড় দেয়নি ভারতের দাদাদের।
চোখে চোখ রেখে নিজেদের জমির 1 ইঞ্চি মাটিও ছেড়ে দেয়নি ভারতকে। মনে হচ্ছে ভারতের বিএসএফ যুদ্ধে জড়িয়ে যাবে বাংলাদেশের সাথে। এসবের পরই হঠাৎ করে চীনের রাষ্ট্রদূত ইয়াওনের বাংলাদেশের চীনের তৈরি সামরিক অস্ত্র বিক্রির আগ্রহ প্রকাশ করেছে, যা নিয়ে চলছে রীতিমতো তোলপাড় অবস্থা। যদিও বাংলাদেশ ও চীনের মধ্যে সামরিক সম্পর্ক দীর্ঘদিনের, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য সমরাস্ত্র সরবরাহ করে আসছে চীন। সামরিক সরঞ্জাম রপ্তানি তাদের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। চীন বাংলাদেশকে সামরিক অস্ত্র সরবরাহে আগ্রহী হওয়ার পেছনে একাধিক কৌশলগত ও অর্থনৈতিক কারণ রয়েছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। চীন মূলত এমন দেশগুলোকে অস্ত্র সরবরাহ করতে চায় যারা তুলনামূলক সস্তা এবং কার্যকর অস্ত্র খুঁজছে। সেক্ষেত্রে চীন বাংলাদেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করার মাধ্যমে একটি নির্ভরশীল কৌশলগত অংশীদার তৈরি করতে চায়। শুধু চীনই নয়, ইউরোপের বিভিন্ন দেশ এবং তুরস্ক এখন বাংলাদেশের সমরাস্ত্র সরবরাহ করতে আগ্রহী। অপরদিকে পাকিস্তানের সাথেও বাংলাদেশের সম্পর্ক ভালো হচ্ছে। পাকিস্তানের জাহাজ বাংলাদেশে এসে কয়েক দফা, তাও আবার বিভিন্ন পণ্য নিয়ে। এসবে এখন চলছে ভারত। চীন ও পাকিস্তান ভারতের ঘোর শত্রু। বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক ভালো হওয়া নিয়ে বেশ উদ্বিগ্ন এখন দাদারা। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিষ্ঠাতা শহীদ শায়খ আহমদ ইয়াসিন প্রায় ২৬ বছর আগে এক সাক্ষাৎকারে ভবিষ্যৎবাণী করেছিলেন যে ২০২৭ সালের মধ্যেই ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠা করেন শায়খ আহমদ ইয়াসিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি শৈশবে পক্ষাঘাতে আক্রান্ত হন, তবুও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে তার সংগ্রাম থেমে থাকেনি। মারিয়াম হাবিবার প্রতিবেদন। ১৯৯৯ সালে এক আরব গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শায়খ আহমদ ইয়াসিন রহমতুল্লাহ আলাইহি বলেন, ইসরায়েলের ভিত্তি হলো জুলুম ও নিপীড়নের উপর, আর জুলুমের উপর প্রতিষ্ঠিত কোনো কিছু কখনো টিকে থাকতে পারে না, এর ধ্বংস অনিবার্য। শায়খ আহমদ ইয়াসিন রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার কোনো পরাশক্তি শেষ পর্যন্ত বহাল থাকতে পারে না। মানুষ যেমন শৈশব পেরিয়ে কৈশোরে উপনীত হয়, অতঃপর যৌবন এবং বার্ধক্য, এরপর অনিবার্য পরিণতি, তেমনি রাষ্ট্রগুলোর ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তিনি আর বলেন, ইসরায়েল আগত ১বিংশ শতাব্দীর ১/৪ মধ্যেই ধ্বংস হয়ে যাবে। ইসরায়েলের পতনের ভবিষ্যদ্বাণীর কারণ সম্পর্কে সেই সাক্ষাৎকার উপস্থাপক শায়খ আহমদ ইয়াসিন রহমতুল্লাহের কাছে জানতে চান কেন তিনি ২০২৭ সালকেই ইসরায়েলের পতনের বছর হিসেবে নির্ধারণ করেছেন। উত্তরে শায়খ বলেন, আমি কোরআনের প্রতি দৃঢ় বিশ্বাসী। কোরআন আমাদের শিক্ষা দেয় যে ৪০ বছর পর পর সকল জাতির ভাগ্য পরিবর্তন হয়। ২০০৪ সালের ২২ মার্চ ফজরের নামাজের সময় গাজায় মসজিদে যাওয়ার পথে ইসরায়েলি বাহিনী মিসাইল হামলা চালিয়ে শায়খ আহমদ ইয়াসিনকে তার ২ ছেলের সহ হত্যা করে। তিনি বলেছিলেন, এই পথ আমরা বেছে নিয়েছি, সে শাহাদাত বা বিজয়ের মাধ্যমেই হবে। তুরস্কের কারাবন্দী সন্ত্রাসী নেতা আব্দুল্লাহ ওয়াকালান তার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। এর মধ্য দিয়ে আঙ্কারার সঙ্গে তাদের ৪০ বছরের সংঘাতের অবসান ঘটতে পারে এবং এই অঞ্চলের জন্য সুদূর প্রসারী রাজনৈতিক ও নিরাপত্তা নিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা এই অস্ত্র সমর্পণের ঘটনাকে এরদোয়ানের বিরাট সাফল্য হিসেবে দেখছেন। বিস্তারিত রিপোর্টে। কারাবন্দী কুর্দি বিদ্রোহী নেতা আব্দুল্লাহ ওজালান তার সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে কুর্দি বাহিনীকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। দীর্ঘদিন ধরে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসা এই সংগঠনকে সংঘাত বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তুরস্কের কুর্দিপন্থী ডিইএম পার্টির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার ওজালানের সঙ্গে দ্বীপ কারাগারে সাক্ষাৎ করেন এবং পরে একটি বিবৃতি প্রকাশ করে। ডিইএম পার্টির সদস্যদের প্রকাশিত এক চিঠিতে ওজালান বলেছেন, আমি অস্ত্র সমর্পণের আহ্বান জানাচ্ছি এবং আমি এর ঐতিহাসিক দায়িত্ব গ্রহণ করছি। ডিইএম ওকালানকে উদ্ধৃত করে বলেছেন, তিনি চান তার দল কংগ্রেস করুক এবং আনুষ্ঠানিকভাবে নিজেদের বিলুপ্ত করতে সম্মত হোক। প্রসঙ্গত, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, ইইউ
এবং অন্যান্যরা পিকেকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। কুর্দিদের জন্য একটি জাতিগত আবাসভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে 1984 সালে পিকেকে তাদের লড়াই শুরু করার পর থেকে 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এরপর থেকে এটি তার বিচ্ছিন্নতাবাদী লক্ষ্য থেকে সরে এসেছে এবং পরিবর্তে দক্ষিণ পূর্ব তুরস্কে স্বায়ত্তশাসন এবং বৃহত্তর কুর্দি অধিকারের দাবি করেছে। সামরিক বহরে অত্যাধুনিক সরঞ্জাম যুক্ত করেছে ইরান। দেশটিতে এবার সামরিক খাতে ভারী, অর্ধভারী এবং সুপার হেভি সামরিক সরঞ্জাম যুক্ত করা হয়েছে। মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনী নেজাজা তাদের অস্ত্রাগারে ভারী, অর্ধভারী এবং সুপার হেভি সামরিক সরঞ্জাম সংযুক্ত করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই নতুন সরঞ্জামগুলি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানীয় সেনাবাহিনীর ডেপুটি কোঅর্ডিনেটর অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি, সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি, সেনাবাহিনীর স্থলবাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নোজার নেমতি এবং অন্যান্য উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা। নতুন সংযুক্ত সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে সুপার ভারী কৌশলগত ট্যাঙ্ক ট্রান্সপোর্টার, 4টি ভিন্ন শ্রেণীর সাজোয়া যান এবং বিভিন্ন ধরনের ড্রোন। এই সিস্টেমগুলি ইরান প্রকৌশলী এবং প্রতিরক্ষা উদ্ভাবকদের দ্বারা উন্নত এবং আপগ্রেড করা হয়েছে, যা সামরিক প্রযুক্তিতে দেশের ক্রমবর্ধমান স্বনির্ভরতার উপর জোর দেয়। কথায় কথায় দেশ বিক্রির অভিযোগ নতুন কিছু নয়, তবে বাস্তবে কিভাবে একটি দেশ বিক্রির মুখে পড়তে পারে তা যেন দেখিয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে পড়ে অবশেষে ইউক্রেনের খনিজ সম্পদের উপর মার্কিন কর্তৃত্ব মেনে নিতে বাধ্য হয়েছেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আর্থিক সহায়তার বিনিময়ে ইউক্রেনের খনিজ সম্পদের উপর অধিকার চেয়ে আসছিলেন ট্রাম্প। প্রথম দিকে জেলেনস্কি এই প্রস্তাবে সায় দেননি, বরং বলেছিলেন, আমি আমার দেশ বিক্রি করতে পারি না। কিন্তু শেষ পর্যন্ত নিজের অবস্থান ধরে রাখতে ব্যর্থ হলেন তিনি। ক্ষমতায় আসার আগে ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প, আর ক্ষমতায় বসেই ইউক্রেনের প্রেসিডেন্টকে চাপে ফেলে সেই লক্ষ্য অর্জন করলেন তিনি। মঙ্গলবার এক বক্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে 300 থেকে 350 বিলিয়ন ডলার দিয়েছে, এখন আমরা সে অর্থ ফেরত চাই। ট্রাম্প আরও স্পষ্ট করে জানিয়েছেন, ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রকে খনিজ সম্পদের মালিকানাও দেয়, তবুও তাদের নিরাপত্তায় কোনো গ্যারান্টি মার্কিন প্রশাসন দিতে পারবে না। ন্যাটোতে যোগদানের স্বপ্নও ইউক্রেনকে ভুলে যেতে বলেছিলেন তিনি। এদিকে কিয়েভের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের একটি চুক্তি শর্তাবলীতে রাজি হয়েছে ইউক্রেন। চলতি সপ্তাহে ওয়াশিংটনের ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানা গেছে। শুধু ইউক্রেনই নয়, রাশিয়ার সঙ্গে ট্রাম্প খনিজ সংক্রান্ত চুক্তি করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন জ্যেষ্ঠ ডেমোক্র্যাট নেতারা। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রতি মাসে একটি করে পরমাণু বোমা বানাচ্ছে ইরান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে পশ্চিমাদের রাতের ঘুম রীতিমতো হারাম। বাংলাদেশে অস্ত্র সরবরাহ করবে চীন ও পাকিস্তান, কপালে ভাঁজ ভারতের। 2027 সালের মধ্যেই বিলীন হবে ইসরায়েল, হামাসের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদ ইয়াসিন। অস্ত্র সমর্পণ করছে পিকেকে, 40 বছরের সংঘাতের সমাপ্তি, এরদোয়ানের বিরাট সাফল্য। সামরিক বহরে অত্যাধুনিক সরঞ্জাম যুক্ত করল ইরান। দেশ বিক্রি কিভাবে হয় তা করে দেখালেন জেলেনস্কি। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।